আজকের ব্লগটা আমার আগ্রার উপরে। আজকে আমরা আছি আগ্রায়, কুয়াশা ভরা আগ্রার একটা সকাল। আগ্রা যমুনার তীরের একটা ঐতিহাসিক শহর। আগ্রায় কি কি দেখার আছে? আগ্রা ফোর্ট, সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল, ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা, মেহতাব বাগ, আকবরের সমাধি, জামা মসজিদ, আরও অনেক কিছু। আমরা সব জায়গায় যাইনি, কারণ আমাদের আগ্রার যে পুরো ট্যুর একদিনেই সারতে হয়েছে। আমাদের একদিনেরই প্ল্যান ছিল আগ্রায় থাকার। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 24 তারিখ। আজকে আমাদের আগ্রায়, কালকে রাত্রে আমরা আগ্রায় ছিলাম। তো এখন প্রায় 6:50 বাজে, কিন্তু একটু আলো ফোটেনি, পুরো অন্ধকার। আমাদের সকালের দিকে তাজমহল যাওয়ার কথা ছিল, কিন্তু তাজমহল হয়তো এখন সেভাবে ভালো করে দেখা যাবে না। তো আমরা প্ল্যানটা চেঞ্জ করে ঠিক করছি আগ্রা ফোর্ট যাব। অপেক্ষা করছি, মানে 7টার সময়ও পুরো অন্ধকার, একদম প্রায় অন্ধকার চারিদিক, হালকা আলো ফুটছে সবে। আগ্রা কি করে আসবেন? ট্রেনে বা ফ্লাইটে দিল্লি, আর সেখান থেকে গাড়ি করে আগ্রা আসা যায়, অথবা ট্রেন বা ফ্লাইটে কিন্তু ডিরেক্ট আগ্রাও আসা যায়। এবার আগ্রা এসে এখান থেকে ক্যাব বুক করে ঘোরা যেতে পারে, অথবা সবথেকে ভালো অপশন তাজমহল, আগ্রা ফোর্ট, এগুলো কিন্তু সব টোটো পাওয়া যায়। আরামসে টোটো করে পুরো জায়গাটা কিন্তু ঘোরা যায়। এবার আগ্রা এসে কোথায় থাকবেন? তাজমহলের আশেপাশে কিন্তু বেশ ভালো ভালো হোটেল আছে। আমরা যেমন উঠেছিলাম হোটেল তাজ ইনে। কুয়াশা, কাজে ভালোভাবে হয়তো দেখা যাবে না। তা আমরা এখন সেজন্য যাচ্ছি হচ্ছে আগ্রা ফোর্ট। তো আগ্রা ফোর্টে যাওয়ার জন্য আমরা কালকে রাত্রে একজন টোটোর সাথে একটা কথা বলে রেখেছিলাম, কিন্তু সে আসেনি। তো সেই জন্য হোটেলের সামনে থেকে টোটো পাওয়া যায় প্রচুর। তো আমরা সেই টোটো করেই আগ্রা ফোর্ট যাচ্ছি। পার হেড 20 টাকা করে নেয়। ভয়ানক কুয়াশা, মানে আগ্রার সকাল 7টা বাজে, আলো তো কোনো রকমে ফুটেছে, কিন্তু এত কুয়াশা। যত আগ্রা ফোর্টের দিকে আমরা এগোচ্ছি, কুয়াশা যেন আরও বাড়ছে। ঠান্ডা যে খুব বেশি আছে তা না, কিন্তু হাওয়ায় পুরো আমার তো একদম হাড় কাঁপিয়ে দিচ্ছে। পুরো কুয়াশা, একদম কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে একটা জায়গায় ছিলাম, কুয়াশায় আরো অন্ধকার, মানে রাস্তারই মাঝখানে এক জায়গায়, পুরো জায়গায় জায়গায় ফাঁকা জায়গাগুলোতে তো কুয়াশা আরো বেশি পড়ে আছে। এখানে একটু হালকা পরিষ্কার লাগছে। আগ্রা ফোর্টের সামনে আছি, কিছু দেখা যাচ্ছে না। এই যে ফোর্টের সামনে আছি, কমপ্লিট কুয়াশায় ঢেকে আছে। আগ্রা ফোর্টে আছি। তাজমহল সকালবেলা যাইনি, এত কুয়াশা এত কুয়াশা। আচ্ছা, এটা হলো আগ্রা ফোর্টের বুকিং কাউন্টার। পার হেড 50 রুপিস টিকিটের প্রাইস। তো আর এখানে হচ্ছে গেটের মুখে ঢোকার সময় রেজিস্টার্ড গাইড রয়েছে। তো গাইডের চার্জেস হচ্ছে 850 টাকা। চাইলে গাইড নেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু ফোর্টের মধ্যে আমার বেশ কিছু হিস্ট্রি জানার ইচ্ছা আছে, তো আমি গাইড নিচ্ছি। এই যে ফোর্টটা, মানে খুব হালকা দেখা যাচ্ছে কুয়াশাতে। প্রায় 450 বছরের পুরনো আগ্রা ফোর্ট ভারতবর্ষের ইতিহাসের একটা অংশ জুড়ে আছে। আগে ছিল রাজপুতদের অধীনে, এর নাম ছিল তখন বাদলগড় কেল্লা। লোদি থেকে মোগল, এরপর মারাঠা, হাত বদল হয়ে ইংরেজ, আর শেষে আমাদের স্বাধীন ভারত। বহু ইতিহাসের সাক্ষী এই আগ্রা ফোর্ট। লোদি বংশের শাসনকালে কিন্তু আগ্রা ফোর্ট এতটা বিশাল ছিল না। এরপরে বাবর যখন দখল নেয়, তারপরে এই প্রকৃত নির্মাণ শুরু হয়। এখন এই ফোর্ট শুধুমাত্র পর্যটকদের জন্য সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। आगरा लाल किला नहीं है, लाल किला दिल्ली में है। यह है आगरा का किला, आगरा फोर्ट। इस किले को बनाया 4 मुगल राजाओं ने। पहला अकबर, अकबर का बेटा जहांगीर, जहांगीर का बेटा शाहजहां, शाहजहां का बेटा औरंगजेब। खड़े इसको बोलते हैं वेलकम गेट, स्वागत दरवाजा। तो वो लोग जब जीत कर आते थे तो ऊपर में 3 लेडीज खड़ी होती थी वहाँ, ये ऊपर में, वो सबसे लास्ट में। अच्छा अच्छा। वो फूल बरसाती थी। यहाँ नीचे ड्रम बजते थे, नगाड़े देखे होंगे किसी फिल्म में। हाँ हाँ हाँ, महाभारत में नगाड़े बजते थे। ऊपर में मुगल का आर्मी खड़ा होता था।
পারিনি, তোমাকে বোঝাবো পরে। হিন্দি বুঝতে পারছো মোটামুটি? आ जाओ। আর এখানে বাজনাটা দেখো। এই যে জায়গাটা এভাবে বানানো যাতে হাতি বা ঘোড়া চলার সময় তাদের পা পিছলে না যায়। এবং এই যে দেয়ালগুলো দেখা যাচ্ছে এতে ছোট ছোট নালার মতো আছে যাতে শত্রুরা ঢুকলে গরম তেল এবং জল তাদের উপর ফেলা যায়। এবং দেওয়ালের উপরে মজুদ থাকতো বড় বড় পাথর যা ঠেলে দিয়ে শত্রুর উপরে আক্রমণ করা হতো। 1565 সালে প্রায় 4000 শ্রমিকের 8 বছরের কঠোর পরিশ্রমে গড়ে ওঠে এই দুর্গ প্রায় 95 একর জমি নিয়ে। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর এই দুর্গের দখল নেন। আগেই বলেছি সেই সময় কিন্তু এই দুর্গের দেওয়াল এত মজবুত ছিল না। পরে আকবর এর দেওয়াল অনেক মজবুত এবং উঁচু করে তৈরি করেন যাতে শত্রুরা আক্রমণ করতে না পারে। এইখানেই মুঘল সম্রাটরা থাকতেন, প্রথমে বাবর, তারপর হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, এবং এখান থেকেই সমগ্র ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। ঢুকে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এটা হলো জাহাঙ্গীর মহল। আকবর তার ছেলে জাহাঙ্গীরের জন্য এই মহল নির্মাণ করেছিলেন এবং এখানে হিন্দু ও মুসলিম আর্কিটেকচারের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়। সম্রাট আকবর সর্বধর্মের জন্য তৈরি করেছিলেন এক ধর্ম, দিন-ই-ইলাহি। জাহাঙ্গীর মহলের উপর ইহুদি ধর্মের মতো স্টারের প্রচলন আছে, আবার হিন্দু ধর্মের মতো নিচে পদ্মফুল এবং সাইডে মুসলিম মিনারের আদলে আকৃতি। যদিও সর্বধর্মের সমন্বয়ে প্রচলিত এই দিন-ই-ইলাহি কিন্তু বেশি দিন চলেনি। এই যে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরের স্নান করার টাব। জাহাঙ্গীরের মামা রাজা মান সিং জাহাঙ্গীরের জন্মদিনে গিফট করেছিলেন। বাইরে আর এই যে ভিতরে সোনার পাত লাগানো ছিল যেটা ইংরেজরা খুলে নিয়ে চলে গেছে। ভিতরে এবং বাইরে 3টে করে সিঁড়ি আছে যাতে টাবটা তো অনেকটা ডিপ, যাতে বাইরে দিয়ে উঠে এবং ভেতর দিয়ে নামে দুটোই যেন সুবিধা হয়। এই টাবটা আগে ভিতরে ছিল, পরবর্তীকালে এটাকে বাইরে নিয়ে আসা হয়েছে সবার দেখার জন্য। ঢুকছি আমরা জাহাঙ্গীর মহলে। বিলাসবহুল সব ঘর আর সায়েন্টিফিক ওয়েতে বানানো। জাহাঙ্গীরের রংমহল। উপরে বসতেন জাহাঙ্গীর, নিচে রানী, পাশে দাসদাসীরা। এখানে নাচ গান হতো। यह है जहांगीर का बेडरूम। अच्छा, मुगल टाइम में डोर दरवाजा नहीं होता था, पर्दा लगता था। हाँ हाँ, सिनेमाয় দেখায় দেখবে। ये डाइनिंग रूम, डाइनिंग हॉल। जहांगीर का 2 पत्नी था, एक हिंदू एक मुस्लिम। जो हिंदू पत्नी था उसका पूजा करने के लिए मंदिर। ये बनी है लाइब्रेरी। ऊपर देखो छोटा छोटा बालकनी बना है। हाँ, इधर में जहांगीर का जो दासी था वो था 354। वो यहाँ खड़ी होती थी। मुगल टाइम मुस्लिम पर्दा सिस्टम, मुस्लिम वाइफ थी नूरजहां, वो यहाँ बैठती थी झरोखे में। कहाँ पे? ये झरोखा। अच्छा अच्छा, बीच वाला जो झरोखा ऊपर का ना? राजा बैठता था। अच्छा, नीचे बीच वाला जो झरोखा है। अच्छा, बीच वाले में रानी, हाँ बीच वाले में रानी, ऊपर में राजा। हाँ। यहाँ डांस होता था। वो सब लोग ऊपर में बैठ कर एंटरटेनमेंट करते थे, मनोरंजन। इसमें इस आगरा फोर्ट को हो गया 470 साल। ताजमहल को हो गया 370 साल। ताजमहल समाधि है, कब्र है, मकबरा है, एंड दिस इज ए मुगल रेजिडेंस। ये उनका घर है। उन लोग के सबका घर यही है। सबका घर है। এখানে জাহাঙ্গীরের হিন্দু রানীর পূজার ঘর ছিল। শাহজাহানের ছেলে অরঙ্গজেব পুজো করার জন্য জাজিয়া কর লাগিয়েছিলেন। এই সময় এই মন্দিরও নষ্ট করে ফেলা হয়। জাহাঙ্গীরের খুব বই পড়ার শখ ছিল এবং তাই তার মহলে ছিল আলমারির মতো বুকশেলফ। প্রতিটা ঘরের দেয়াল ছিল ফাঁপা। যমুনা থেকে কি করা হতো, চামড়ার ব্যাগে জল এনে ঢেলে দেওয়া হতো এই ঘরগুলোর উপরে থাকা জলের পাত্রে, আর সেখান থেকে জল গড়িয়ে পড়তো ধীরে ধীরে এই দেওয়ালের ভিতর। ফলে গরমের দিনেও কিন্তু ঘরগুলো ঠান্ডা থাকতো। আলো চলাচলের জন্য ছিল ভিতরে জানলা, যা বাইরে দিয়ে আবার বোঝা যেত না। मुगल टाइम में कूलर नहीं था, पंखा नहीं था, लाइट नहीं होता था, तो ये लोग कैसे सरवाइव करते थे? तो ये है मुगल टाइम का एसी। तो जो हवा होता था ना वो कमरे में आता था।
देख लिया आप लोगों ने? हाँ देख लिया ना? हाँ। अब बाहर आ जाइए ऐसे ही सब। বাইরের হাওয়াটা ভিতরে ঢুকিয়ে নিত। यहाँ से बंद है। আরে বাস এই দিক দিয়ে বন্ধ। यहाँ से बंद है। फिर वो कहाँ से ओपन था? यहीं से ओपन है। इसमें स्लोप दिया है। जो हवा होता था वो धक्का मार के अंदर। আচ্ছা আচ্ছা নিচে ফাঁকা আছে একটু। আচ্ছা बहुत ही माइंडेड आर्किटेक्ट थे मोहम्मद कासिम। এছাড়া আরো 7টা মহল আছে এর ভিতর। প্রায় 35 লক্ষ টাকা খরচ হয়েছিল এই দুর্গ বানাতে। এই নকশা তৈরি করেছিলেন তৎকালীন ইরাকের কারিগর মোহাম্মদ কাসিম। শাহজাহানের ছিল 2 মেয়ে, জাহানারা ও রশনারা। এটা হচ্ছে ছোট মেয়ের জন্য রশনারা মহল। এই মহল পালকির আদরে তৈরি করিয়েছিলেন পুরো পালকি মহল। পালকি মহলের উপরের পুরোটাই সোনার ছিল। পরে অ্যাজ ইউজুয়াল ইংরেজরা এই সোনা খুলে নিয়ে চলে গেছে। এখানে শাহজাহানের 2 মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তারা দুজনেই বিবাহ করেননি। डोली में बिठा दिया। उनके फादर ने उनको गिफ्ट किया था। ये एक बेटी है रोशनारा। आगे सेम ऐसा ही पैलेस आएगा, बड़ा बेटी जहानारा का। उससे पहले दिखाएंगे आपको खाई, जो बता रहे थे मगरमच्छ रहते थे। अभी দুর্গের পিছনে এই জায়গাটায় ছিল বড় জলের নালা, যেখানে থাকতো কুমির, আর যে এর পাশের জঙ্গলে বাঘ চিতা থাকতো, যাতে দুর্গের পিছন থেকে কেউ আক্রমণ করতে না পারে। এবার আমরা এসেছি যে জায়গাটা, এটা হচ্ছে এই দুর্গের সবথেকে আকর্ষণীয় খাস মহল। এই খাস মহল যা শাহজাহান এবং মুঘল সাম্রাজ্যের সবথেকে ভাগ্যবতী নারী মুমতাজের শয়ন কক্ষ। মুঘল সময়ে দরজায় পর্দা আর নিচে কার্পেট পাতা থাকতো। পুরো ছাদটা সোনা লাগানো ছিল, আর উপরের যে হুকে দড়ি দিয়ে টানা পাখা লাগানো থাকতো। এই পাখা টানার জন্য মহলের বাইরে কিছু দাসদাসী থাকতো। ঘরের দেওয়ালগুলো ছিল রত্ন খচিত, আর ঘরের মাঝে ঝাড়বাতি। সে সময় যেহেতু ইলেকট্রিক কারেন্ট ছিল না, তাই এই ঝাড়বাতিতে ব্যবহার করা হতো মোমবাতি, এবং সেই মোমবাতির আলোয় এই রত্নগুলো জ্বলজ্বল করত। এরপর শাহজাহানও বেশ কিছু কাজ করেন এই মহলে। আকবর যেমন ম্যাক্সিমাম লাল পাথরের কাজ করিয়েছিলেন, কিন্তু শাহজাহান সাদা পাথরের কারুকার্য করিয়েছিলেন। এবার আমরা দেখছি জাহানারা মহল, অর্থাৎ শাহজাহানের যে বড় মেয়ে জাহানারা তার মহল। এখানেও তাই উপরটা সম্পূর্ণ সোনার ছিল সেই সময়, এবং মোগল আমলে দরজা ছিল না, পর্দা ছিল, এবং পুরুষ সৈনিকদের সেই যুগে মেয়েদের কাছে যাওয়ার অনুমতি ছিল না। তাই সুরক্ষার জন্য দুপাশে পুরুষ সৈনিকদের বদলে হিজড়েদের রাখা হতো। জাহানারা খুবই শিক্ষিত এবং ক্ষমতাশালী ছিলেন। এবার আমরা দেখতে যাচ্ছি শাহজাহানকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল, ঔরঙ্গজেব যেখানে বন্দি করে রেখেছিল। এই মহলেই বন্দি ছিলেন শাহজাহান। ঔরঙ্গজেব পিতা শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং তাকে বন্দি করেন। এই মহলে প্রায় 8 বছর বন্দি করে রেখেছিলেন, এবং এখানেই শাহজাহানের মৃত্যু হয় 1658 থেকে 1666। এই 8 বছর এখানে বন্দি ছিলেন, গৃহবন্দী। 1666 সালে তার মৃত্যু। বন্দি অবস্থায় তিনি তাজমহলের দিকে তাকিয়ে সময় কাটাতেন। বলা হয় এরপর নাকি চোখের পাওয়ার বেড়ে যাওয়ায় হিরে দিয়ে তিনি দেখতেন। এখানে এখন অবশ্য ভিতরে পর্যটকদের ঢোকা মানা। এই যে দেওয়ালগুলোর বাইরে যে অনেক রত্ন ছিল, ইংরেজরা তো সমস্ত লুটে নিয়ে গেছেই, এরপরেও মানুষ দেখতে এসেও বলা হয় যে এগুলোকে খুঁড়ে খুঁড়ে আর কি নিয়ে যেত। সে কারণে এখন এর ভেতরেই ঢোকা মানা করা হয়েছে। এই মাঝখানটাতে রয়েছে একটা ফোয়ারা। रीज़न बताते हैं। ताजमहल बनाया शाहजहां ने मुमताज़ के लिए। शाहजहां अपने लिए और हिमसेल्फ अपने लिए काला ताजमहल बनाना चाहता था, यमुना का दूसरा साइड एक साइड जिसको मेहताब बाग बोलते हैं। जिसको मेहताब बाग बोलते हैं। औरंगजेब ने सोचा जो पैसा है वाइट मार्बल में खर्च कर दिया, जो बचा है वो काले में खर्च कर देगा। मेरा फादर पब्लिक के पैसे को वेस्ट कर रहा है,
उसने अपने फादर को 8 साल के लिए हाउस अरेस्ट মানে পয়সার জন্য বন্দি আর কি, লোভে বন্দি করে দিয়েছিল বাবাকে। किया था उसको नजर किया। इस पैलेस में वो घूम सकता था, पैलेस से बाहर नहीं जा सकता था, बाहर का कोई आदमी उससे मिल नहीं सकता। দিওয়ানে খাস এর কাছেই ছিল মিনা মসজিদ, যা 1631 সালে তৈরি শুরু হয়। এখানে শাহী পরিবারের ব্যক্তিরাই শুধু নামাজ পড়তে যেতেন। এবার আমরা যাচ্ছি দেখতে দেওয়ানে খাস। তো এই যে বন্ধ দরজা, এই জায়গাটা দিয়ে তাজমহলে যাওয়া যেত। অ্যাকচুয়ালি এই জায়গাটা যমুনা কানেক্ট করতো, সেখান দিয়ে তাজমহল যাওয়া যেত। বেশ কিছুটা সিঁড়ি দিয়ে উঠে আসতে হলো আমাদের দিওয়ানে খাস। এই দিওয়ানে খাস, যেখানে খাস লোকেরা থাকতেন, মন্ত্রী এবং বাদশারা মিটিং করতেন। দিওয়ানে খাস হলো অ্যাকচুয়ালি আমাদের যে পার্লামেন্ট সেই রকমই। গরমকালে মিটিং করতেন ভিতরে, আর পর্দা দেওয়া থাকতো যাতে গরমটা ভিতরে না যায়, আর শীতকালে বাইরে চাতালটাতে মিটিং করতেন। বাইরের যে এই কালো পাথর, একে বলা হয় কোষ্ঠী পাথর। বাইরে যখন মিটিং চলতো এই পাথরে রাজা বসতেন। শাহজাহান পরবর্তীকালে নিয়ে আসেন ময়ূর সিংহাসন, আর সাদা পাথরে বসতেন প্রধানমন্ত্রী। ইংরেজরা যখন হামলা করেছিল কামানের গোলা ছুঁড়েছিল, এবং যাতে এই যে কোষ্ঠী পাথর ফেটে গেছে দু টুকরো হয়ে। তো যেটা বললাম, এটা হচ্ছে দিওয়ানে খাস। খাস লোকদের জন্য এখানে সভা বসতো। গরমের সময় সভা ভেতরে বসতো, আর ঠান্ডার সময় বাইরে এই জায়গাটায় বসতো। রাজা সেখানে এই কোষ্ঠী পাথরের ওপর বসতেন, এই যে কালো কোষ্ঠী পাথর, আর এই যে সাদা পাথর, এখানে ওনার মন্ত্রী বসতেন। এরপরে আমরা দেখব দিওয়ানে আম। দিওয়ানে আম ইজ ফর আম জনতা, সব লোকেদের জন্য যে সভাটা বসতো। এবার দেখাই মিনা বাজার। এটা শুধুই মেয়েদের জন্য ছিল। মোগল আমলে মেয়েদের বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না। মহিলারা নিজস্ব জিনিস এখানেই কেনাকাটা করতেন, আবার মহিলারাই বেচতেন। পুরুষরা এখানে অ্যালাউড ছিল না। রাতে আলোর জন্য মশানের ব্যবস্থা ছিল। শাহজাহানের সময় সামনের এই যে ঘাসের ময়দানে ফিশ পন্ড বানিয়েছিলেন। এখানে শাহজাহান বসতেন, আর উল্টো দিকটায় বসতেন মুমতাজ। দুজনের মধ্যে মাছ ধরার কম্পিটিশন হতো, কে জিতবে। শাহজাহান সবসময় হেরে যেতেন, কারণ মাছ ধরার বদলে উনি মুমতাজের দিকেই নাকি তাকিয়ে থাকতেন। ঘরগুলো, এখানে সব ডকুমেন্টস থাকতো। এখান থেকেই পুরো দেশের শাসন ব্যবস্থা চলতো। আমরা যাচ্ছি এবার দিওয়ানে। এবার আমরা আম দেখতে। দিওয়ানে আম, দিওয়ানে আম আম জনতার জন্য। এখানে দরবার বসত, রাজা বসতেন, এবং পাশের যে জানলাগুলোতে রানী। দিওয়ানে খাস থেকে এই জায়গার যে সিঁড়িটা, এখান দিয়ে আমরা নেমে এলাম। এবার আমরা দেখব দিওয়ানে আম। আর বাইরের দিকে বসতো আম জনতা। এখানেই ছিল ময়ূর সিংহাসন, যাতে কোহিনূর হিরে লাগানো ছিল। দিওয়ানে আমের একটা স্পেশালিটি হলো, এখানে এই যে মোট 64টা পিলার আছে, এগুলো এমনভাবেই বানানো যে যেখানেই দাঁড়ানো হোক না কেন রাজার আসন কিন্তু স্পষ্ট নজরে আসতো। মানে মাঝে কোনো খাম্বা কিন্তু বাধা সৃষ্টি করতো না। এখানে জনতা এসে রাজাকে 3 বার কুর্নিশ করত।
ইরানের মোহাম্মদ কাসিম এর আর্কিটেক্ট ছিলেন। कट्टर अकबर को कहा जाता अकबर द ग्रेट, महान। जहांगीर में एक बुराई थी शराब पीने की। 10 कप्स डेली शराब का पीता था, 10 प्याला रोज। उसका जो सारा एडमिनिस्ट्रेशन था उसकी पत्नी नूरजहां चलाती थी। तो उसमें बुराई थी शराब पीने की, पर उसमें एक अच्छाई थी न्याय करने की, जस्टिस करने की, फैसला करने की। दूध का दूध, पानी का पानी। उसी के टाइम में घंटा लगा था, ये लगा था ऊपर में देखो, यहाँ जहांगीर का न्याय का घंटा। अच्छा, ये सालों से मतलब उन लोग पीढ़ी से यही जगह है। यही जगह है। लोकसभा राज्यसभा है ना, ये धीरे धीरे बढ़ाते गए। हाँ, जनरेशन बाय जनरेशन आते गए, वो अपना अपना इसके अंदर चेंजेस करते गए। तभी तो इसको 95 ईयर्स लगा इसको कंप्लीट होने में। बेटा अकबर का समाधि यहाँ से 12 किलोमीटर। अकबर 2, अकबर का बेटा जहांगीर का समाधि है लाहौर पाकिस्तान। जहांगीर का बेटा शाहजहां का समाधि है ताजमहल। शाहजहां का बेटा औरंगजेब का समाधि है महाराष्ट्र औरंगाबाद, बीबी का मकबरा दौलताबाद में। लास्ट मुगल बादशाह था बहादुर शाह जफर, जिनको ब्रिटिश लोग बर्मा का कैपिटल रंगून वहाँ ले गए, वहाँ ले जाकर उनको फिनिश कर दिया। अभी आज कोई भी मुगल का जनरेशन नहीं बचा। ये जितने भी ऑल आगरा मॉन्यूमेंट्स हैं ये सब सेंट्रल गवर्नमेंट के अंडर में है। ASI आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया, भारतीय पुरातत्व सर्वेक्षण। ठीक, यहाँ से जो भी निकल এটা হলো দিওয়ানে আম। এখানে রাজা বসতেন আর পাশে এখানে হচ্ছে ওনার রানী, নিচে মন্ত্রী। এখানেই ছিল ময়ূর সিংহাসন যাতে কোহিনূর হিরে লাগানো ছিল। দিওয়ানে আম যেটা হচ্ছে সবার জন্য এই বিচার সভা খোলা, জনতা বাইরে থাকতেন। এই দিওয়ানে আমে 64 এরকম পিলার রয়েছে এমনভাবে যাতে যেখান থেকেই লোকে রাজাকে দেখুক না কেন রাজাকে কিন্তু স্পষ্ট দেখা যাবে। দিওয়ানে আমের উত্তর দিকেই আছে মতি মসজিদ। বলা হয় যে ঔরঙ্গজেব নিজের জন্য বানিয়েছিলেন। এখন আপাতত মতি মসজিদ বন্ধ, যাওয়া যায় না। আর এই মতি মসজিদের প্রায় কাছেই আছে নাগিনা মসজিদ। শাহী পরিবারের মেয়েরা এখানে নামাজ পড়তে যেতেন। পিছনের দিকটা মেইনলি আঙ্গুরের চাষ করা হতো। এই আঙ্গুর থেকে শাহজাহান জাহাঙ্গীরদের জন্য সুরা তৈরি হতো, আঙ্গুরি বাগ বাগান। এই যে কামান, এটা কিন্তু ব্রিটিশদের। এটা আছে দিওয়ানে আমের সামনে। দিওয়ানে আম হচ্ছে যেখানে সবার জন্য সভা বসতো। ভিতরে রাজা বসতেন এবং বাইরে যে জায়গাটায় এখানে সাধারণ জনতা বসতেন। এবং এই দিওয়ানে আমের যে এই সভা কক্ষটা, এখানে প্রায় 64টা পিলার আছে এবং এমনভাবেই আছে যাতে বাইরে থেকে জনতা যেদিক থেকেই তাকাক না কেন রাজা কিন্তু কোনো পিলার দিয়ে গার্ড হবে না, ডিরেক্ট তাকে দেখা যেত। আমার সত্যি বলতে অসম্ভব ভালো লেগেছে এই হিস্টোরিক্যাল আগ্রা ফোর্ট। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপর যাব আমরা তাজমহল, এবং তার জন্য একটা আলাদা ব্লগ রয়েছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।